একটা তথ্য জানিয়ে রাখি যে সাকিব যেহেতু আরেকটা টাইম জোনে আছেন, সাকিবের এখানে এখন হচ্ছে রাত 12টা, সাকিব আমি যদি ঠিক করে থাকি। না না, দুইটা। রাত দুইটা 2টা? ও রাত 2টা। সাকিব এতক্ষণ মানে আমরা উনার কাছে যা শুনেছি যে দুই মেয়েকে সময় দেওয়া এবং নানা কারণে উনার ব্যস্ত জীবনী যাচ্ছে। তারপর আমরা আমাদেরকে সময় দিয়েছেন, সাকিবকে অনেক ধন্যবাদ। তো সময় দেওয়াটা নিয়ে একটা ছোট গল্প আছে, গল্পটা আমি আপনাদেরকে একটু বলি। সাকিব আছেন সামনে। আমি অনেক মানুষকে ইন্টারভিউ করেছি আসলে জীবনে, বা অনেকে প্রশ্ন করেছি, কিন্তু সাকিব আল হাসান ব্যাপারটা এরকম আমার কাছে যে যখনই সাকিব আল হাসানের সঙ্গে আমার দেখা হয়েছে, আমি সাকিব আল হাসানের একটা লম্বা ইন্টারভিউ করেছি আসলে 2016 সালে, প্রায় 3-4 ঘন্টা ধরে ইন্টারভিউ করে এটাকে 3-4 পর্বে টেলিভিশনে দেখানো হয়েছে। কিন্তু আমি সারাক্ষণই অনেক নার্ভাস ছিলাম। সাকিব আমাকে নার্ভাসনেস কাটাতে সাহায্য করেছে নানাভাবে, নানা কথা টথা বলে। এখনও আমি যথেষ্ট পরিমাণে নার্ভাসই আছি। এবং সাকিব যখন রাজি হলেন যে হ্যাঁ আমাদের সঙ্গে উনি কথা বলবেন, তখন আমার মনে আছে যে আমাদের প্রযোজক আরাফাত এবং আমি এটা নিয়ে আলোচনা করতেছিলাম এবং বলতেছিলাম যে সাকিব রাজি হওয়া মানে আমাদের জন্য এটা অনেক বড় ব্যাপার। কতক্ষণ পরে আমার কাছে একটা মেসেজ আসলো যে সাকিব আল হাসান তো আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা এর জন্য কত টাকা দিব। আমরা মোটামুটিভাবে আমাদের হজম হয়ে যাওয়ার অবস্থা যে আমরা তো সাকিব আল হাসানকে টাকা দেওয়ার মতো অনুষ্ঠান এটা না। তারপর আমরা বললাম যে একটা টোকেন টাকা আমরা দিই। সাকিব আল হাসান বলছেন যে হ্যাঁ টোকেন কোনো অসুবিধা নেই, কিন্তু টোকেন টাকাটা দিতে হবে সাকিব আল হাসান ফাউন্ডেশনকে, যেই সাকিব আল হাসান ফাউন্ডেশনটা সাকিব আল হাসান চালান এবং সেটা দিয়ে বিভিন্ন মানুষকে সাহায্য করে থাকেন। এবং সাকিব সেই ফাউন্ডেশনের ব্যাপারে কতটা প্যাশনেট সেইটা বোঝানোর জন্য আমি আসলে এই গল্পটা একটু বললাম। তারপর আমরা সাকিব আল ফাউন্ডেশন সম্পর্কে সাকিব আল হাসানের থেকে একটু শুনতেও চাই। সাকিব, আসলে ফাউন্ডেশনটা করার উদ্দেশ্য বা এই সিচুয়েশনের জন্য না, অবশ্যই ফাউন্ডেশনটা অনেক আগে থেকেই ফর্ম করে রাখা হয়েছিল। এটার মেইন উদ্দেশ্য ছিল অবশ্যই স্পোর্টস বেসড, যেহেতু আমি স্পোর্টসের একজন মানুষ। সো এটার ফার্স্ট টার্গেট ছিল যে স্পোর্টস নিয়ে কাজ করা, একাডেমি কিংবা অসচ্ছল ক্রীড়াবিদ তাদের নিয়ে কাজ করা। যেহেতু আমার আসলে ওভাবে সময় হয়ে উঠছিল না, তো এটা নিয়ে আসলে ওভাবে কাজ করা হয়নি। এটা নিয়ে আরো দুইটা প্ল্যান আছে, যেটা হচ্ছে যে এডুকেশন এবং হেলথ, এই দুইটা সেক্টরেও এই ফাউন্ডেশনটা নিয়ে আসলে কাজ করার ইচ্ছা ছিল। সো এই বেসিক্যালি এই তিনটা সেক্টর নিয়ে কাজ করার ইচ্ছাতেই এই ফাউন্ডেশনটা তৈরি করা হয়। বাট এটা কখনো আত্মপ্রকাশ করেনি কিংবা এটার কোনো কাজও করা হয়নি, সত্যি কথা বলতে। কারণ আমার ইচ্ছা ছিল যে যখন করব আসলে খুব ভালোভাবেই করব। যেহেতু এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের সামনে এসে গেল, বা এটা আসলে কারো তো হাতে নাই, এবং এরকম একটা সিচুয়েশন যেহেতু সামনে চলে এসেছে, তখন আমি আসলে ভাবলাম যে ওয়াই নট আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে কিছু করার চেষ্টা করি, বা আমার সামর্থ্যের ভেতরে যতটুকু সম্ভব আমি এই খারাপ সময় যদি করতে পারি, আমার নিজের কাছে ভালো লাগবে, অন্যদের কাছে হয়তো ভালো লাগবে, অনেকে ইন্সপায়ার হবে কিংবা অনেকে সাহায্য হবে, সেটা বড় কথা না। সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার নিজের কাছে ভালো লাগবে কিংবা নিজের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হবে। তো এই কারণে আসলে এই তাড়াহুড়া করে আসলে এটার আত্মপ্রকাশ করা, তা না হলে এটা আসলে ছিলই ফাউন্ডেশনটা, বাট কখনো ওভাবে আত্মপ্রকাশ করেনি। সাকিব, একটা জিনিস আমি একটু জানতে চাই যে এই বছরের শুরুতে না, 2-3 মাস আগে আমি যদি বলি, পাওয়ার আগে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অনেক রকম কথা হয়েছিল। তখন আপনি একটি বড় ব্যাখ্যাও দিয়েছিলেন যে আসলে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি তো সব আপনার পক্ষে এরকম করে দেখা সম্ভব না, প্র্যাকটিক্যালি এইটার মধ্যে আসলে আমরা আশাও করি না আপনি এটা দেখবেন। কিন্তু আপনি যেসব ব্যবসা বাণিজ্যে আপনার নাম ব্যবহার করা হচ্ছে বা আপনি যেগুলিতে জড়াচ্ছেন, সেগুলি আপনাকে আসলে বড় একটা চাপের মধ্যে ফেলছে কিনা? মানে আসলে তো ব্যবসা খুব সরল কথা না, বা আপনি একটা খুব ব্যবসায়ী মানসিকতার লোক কিনা সেটাও আমি খুব ভালো বুঝতে পারি না আসলে। আসলে যেটা হচ্ছে যে মানে আমি যখন ব্যবসার ভেতরে ঢুকবো কিংবা ব্যবসা নিয়ে চিন্তা করব, তখনই এইগুলো নিয়ে আসলে বলা সম্ভব। আহ, একটা জিনিস যেটা হচ্ছে যে হ্যাঁ, যেগুলোর সাথে আসলে আমার নাম আছে, অবশ্যই আমার সেখানে রেসপন্সিবিলিটি আছে কিংবা থাকবে, এটা স্বাভাবিকই। এবং সেই জায়গাটাতেও আসলে আমার শিক্ষা নেওয়ার বিষয় আছে যে এইগুলা কিভাবে আরো বেটার ওয়েতে রান করা যায়, কিভাবে আরো অর্গানাইজড ওয়েতে রান করা যায়, এবং কোনো ল্যাব ছাড়া কিংবা কোনো গাফিলতি ছাড়া যেন সব কাজগুলো সম্পন্ন হয়, সেটা কিভাবে ঠিক করা যায়, সেটা অবশ্য আমার দায়িত্বের ভেতরই পড়ে। সাকিব, আরেকটা জিনিস আছে, আপনার বন্ধু দীর্ঘকালের, আমি যদি বলি যে আপনারা একসাথে অনেক লম্বা সময় খেলেছেন, তামিম। তামিম আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে কয়জন আমরা দেখেছি যে টেলিভিশনে উপস্থাপনা করেন, তার মধ্যে তামিমকে আমার অসাধারণ মনে হচ্ছে যে অসাধারণ উপস্থাপনা করছেন, অসাধারণভাবে খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন। ইতিমধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক, মাশরাফি, কাল কিছু সিনিয়র
ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন, আপনার সঙ্গে আপনি সেগুলি দেখেছেন কিনা, আপনার সঙ্গে তামিমের এরকম কথা হওয়ার কোনো জায়গা আছে কিনা, এটি একটু বলে আমি মূল প্রসঙ্গে আসি যেটি বলতে চাইছি। আমি পর্ব যদি বলেন তাহলে মনে হয় দুটা দেখেছি, দুইটা পর্ব দেখা হয়েছে। যেহেতু আসলে টাইমের ডিফারেন্স থাকে, পরে অবশ্যই ইউটিউবে দেখা যায়, এবং যে দুইটা পর্ব দেখা হয়েছে আসলে পরে ইউটিউবেই দেখা হয়েছে। যেটা হয় যে আসলে দুই মেয়েকে সামলানোর পরে যতটুকু সময় থাকে চেষ্টা করি নিজেকে কিভাবে দেয়া যায়। বাচ্চা দুইজনই এখন ঘুমের অবস্থায় আছে, দুই বাচ্চাই মানে ঘুমিয়ে পড়েছে। তো যদিও ছোট বাচ্চা উঠে যাবে, ও হয়তো নেক্সট 1-2 ঘন্টার ভেতরেই উঠে যাবে। নর্মালি প্রতি 3 ঘন্টা পর পর উঠে খাই, ডাইপার চেঞ্জ করতে হয়, এবং তারপরে আবার আবার ইয়েতে যায়, ঘুমাই যায়। সো এই কারণেই একটা ব্রেক আসে, এই কারণে আসলে টাইমটা আপনার সাথে ওইভাবে অ্যাডজাস্ট করা। আচ্ছা, তো এইটা এটা 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 ফ্যান্টাস্টিক। আমি যেটি বলতে চাইছিলাম, তামিম যাদের সাথে কথা বলছেন, মানে মুশফিক, রিয়াদ, মাশরাফি কিংবা নতুন খেলোয়াড়দের মধ্যে তাসকিন বা রুবেল, তাদের সব কথোপকথনে বা সব আলোচনায় কিন্তু আলাদাভাবে আপনার কথা আসছে। মানে আপনার যে প্রভাব বা আপনার যে আপনাকে যে মিস করা, আপনারকে যে মনে করা, সেটি কিন্তু একটি বিশাল জায়গা থেকে আছে আমাদের যারা খেলোয়াড়। কারণ আপনি দেখবেন আলাপ হচ্ছে মাশরাফি এবং তামিমের মধ্যে, প্রশ্ন হচ্ছে তামিম মাশরাফিকে প্রশ্ন করছেন যে আপনি এটা এখানে কেন করছেন বা এই ডিসিশন কেন নিচ্ছেন। মাশরাফি কিন্তু আপনার কথা আলাদা করে বলছেন এবং সেখানে আপনার ক্যারেক্টার আমরা কিছুটা বুঝতে পারছি। তো আপনার যে এই সময়টা, যে সময়টার মধ্যে আপনি আসলে ক্রিকেট খেলতে পারছেন না, এই সময়টা আপনি কিভাবে কোপ আপ করছেন, যে মানে দলের ভেতরে বাইরে আপনার যে অবস্থান সে সবকিছু মিলিয়ে? সিচুয়েশন তো অবশ্যই আমার জন্য খুবই ডিফিকাল্ট, টাফ, বাট একটা দিক থেকে ভালো, মানে খারাপের ভেতরে আমি সবসময় ভালো কিছু খোঁজার চেষ্টা করি। মানে কোনো সময় যত খারাপ সিচুয়েশন থাকে আমি চেষ্টা করি যে ওখান থেকে ভালো কোনো একটা জিনিস নেয়ার। তো এর ভেতরে ভালো জিনিস হচ্ছে, যেহেতু ওয়াইফ প্রেগনেন্ট ছিল, লাস্ট মোমেন্ট ছিল, ওই সময় পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো যেটা এবার থাকতে পেরেছি, প্রথম সন্তানের সময় থাকতে পারিনি, সো এটা একটা ভালো দিক। বাচ্চা হয়ে গেল, টেক কেয়ারও করার সুযোগ পাচ্ছি, ফার্স্ট বাচ্চার সময় সেটা পারিনি। তো এই দুইটা খুব ভালো একটা পজিটিভ দিক। বাট স্বাভাবিকভাবেই মানে এটা তো মনের পেছনে সবসময় মনে হতেই থাকে যে না আমি খেলতে পারছি না কিংবা খেলতে পারবো না। হ্যাঁ, যদিও এখন কোনো খেলাই হচ্ছে না, আনসার্টেনটিতে আছে কখন খেলা শুরু হবে কিংবা কখন হবে না। বাট যখনই হবে তারপরেও তো আমি জানি না যে আমি আসলে, আমার টাইম তো আছে আরো প্রায় 6 মাস, 5.5 মাস, 6 মাসের মতো। আমার তো অতদিন বাকি আছে। সো যদি নেক্সট 1 মাস পরে খেলা শুরু হয়ে যায়, তো আমি আরো 4 মাস, 5 মাস, 6 মাস পরে খেলবো। তো ওই জায়গাটা তো অবশ্যই খারাপ লাগে এবং খারাপ লাগার মতোই বিষয়। বাট আমার কাছে মনে হয় এটাও একটা এক্সপিরিয়েন্স, শেখার অনেক কিছু আছে। আসলে অনেক সময় বা অনেক কিছুই আমরা অবহেলা ছলে দেখি কিংবা নেওয়ার চেষ্টা করি, যেটা আসলে নেওয়া উচিত না। আমার কাছে মনে হয় এই বড় শিক্ষাটা আমি খুব ভালোভাবে পেয়েছি। আপনার সাথে যখন আমার লাস্ট কথা হয়েছিল 2016 সালে, তখনও আপনি তার কিছুদিন আগে আপনার কিছুটা ব্যানের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, সেটি একটি অন্য কারণে, এবং তখন আপনি বলেছিলেন যে খেলা না থাকলে আপনার পক্ষে এইটা মেনে নেওয়া অনেক কঠিন, খেলাটা আপনি এতই এনজয় করেন আসলে। আসলে থাকাটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট, মানে মাঠে না যাওয়াটাই হচ্ছে সব থেকে কষ্টের বিষয়। ধরেন আমি খেলছি, কোথায় খেলছি অত ইম্পর্টেন্ট না, আমি যে খেলছি এটাই আমার কাছে ইম্পর্টেন্ট। সো ওই জায়গাটাতে যখন আপনি যেতে পারছেন না কিংবা খেলতে পারছেন না, স্বাভাবিকভাবে অনেক অনেক খারাপ লাগার বিষয় এখানে থাকে। সাকিব, আপনার কাছে আরেকটু সিরিয়াস বিষয়টা কথা বলি। আপনি সর্বশেষ আমরা দেখেছি যে আপনি খেলোয়াড়দের অধিকার নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন, খেলোয়াড়রা আপনাদের পাশে ছিলেন এবং কিছু কিছু বিষয় যেগুলি খুবই যৌক্তিক বোর্ডের কাছে আপনি আসলে উপস্থাপনও করেছিলেন। সেই উপস্থাপন করে আপনি যেই দাবিগুলি জানিয়েছেন তার কতগুলি মানা হয়েছিল সঙ্গে সঙ্গে, তার কতগুলি কিছুদিন পরে মানা হয়েছিল, সেই দাবিগুলি সম্পর্কে বা সেই বিষয়গুলি নিয়ে আপনি আর কোনো খোঁজ রাখছেন কিনা বা কেউ আপনার কাছে আর কোনো কিছু বলছে কিনা, আপনার কাছে কতটা কি মনে হচ্ছে যে সেই দাবিগুলি কতটা মানা হয়েছে? আসলে আমি শিওর যে প্লেয়াররা সবাই সবার সাথে তো ডিসকাস করেই, বাট আমার কাছে মনে হয় যে মোটামুটি বেসিক যে বা চাওয়া পাওয়া প্লেয়ারদের ছিল সবগুলাই ফুলফিল হয়েছে। দুই একটা হয়তো যেটা হয়নি, যেটা হতে আসলে সময়ও লাগবে, তো ওইটার জন্য আসলে ওয়েট করতে হবে।